ক্যান্সার টেস্ট করার ব্যাপারটা হলো তখন আমি মানে খাওয়া দাওয়া একদম বন্ধ, যে ক্যান্সার টেস্টের পরে যদি রিপোর্ট পজিটিভ আসে তখন কি করব। আমি জাস্ট চাইছিলাম যে ও ফিরে আসুক। আমি আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ তুমি শুধু ফিরিয়ে দাও। আমি যে মানুষটাকে 4 বছর ভালোবেসে বিয়ে করছি। আপনাদেরকে অনেক ভালোবাসা, অনেক ভালো লাগার সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন একটি পর্বে এহতেশাম স্টুডিও। এই রাজশাহীর প্রাণের শহরকে দেখবার জন্য, এই প্রাণের শহরের আতিথেয়তার কাছ থেকে উপভোগ করার জন্য মানুষ অনেকেই চায় যে ভালো একটা হোটেল, আবাসিক হোটেলে যদি যাওয়া যেত। রাজশাহী শহরের ঠিক প্রাণকেন্দ্রে 0 পয়েন্টে ওয়ারিসন হোটেল, স্পেশালি অ্যাফোর্ডেবল প্রাইস এবং কোয়ালিটি সার্ভিস। সো আই এম রিয়েলি অনার্ড আজকে ওয়ারিসন হোটেলে এবং তাদের সৌজন্যে আমাদের আজকের এই প্রোগ্রামটা আমরা কিক করতে যাচ্ছি। এবং সেই সাথে আমাদের আজকের গেস্ট অফ অনার একদিকে পলাশ আর একদিকে বর্ণা। আমি বর্ণা, ফুড লাভার বর্ণা নামে আমাকে সবাই চেনে। মেইনলি প্রথম থেকে শুরু করে আমি ফুড ব্লগিং শুরু করেছিলাম। আস্তে আস্তে ডে বাই ডে, যেহেতু আমি অনেক ট্যুর করি তাই ট্যুর, ফুড সব কিছু আছে আমার পেজে। তোমাদের সম্পর্কে শুরু কিভাবে? ফেসবুকে ও তো প্রথম অ্যাড করেছিল, তারপরে তো সেরকম ভাবে কথা হয় না। একদিন কোচিং সেন্টার, আমরা কিন্তু সেম ব্যাচ, ওকে, কোচিংয়ে আমাকে হুট করে দেখে চিনতে পেরেছে যে একে তো আমি অ্যাড করেছিলাম। তো হুট করে রাতে নক দেয়, তোমাকে তো দেখলাম। তো ওকে দেখছে তো একসাথে পড়ি, দেখা হয়েছে। বলে একদিন দেখা করো, আমরা ফ্রেন্ড, একসাথে তো পড়াশোনা করি। দেখা করার পরে টুকটাক ফ্রেন্ড। ওই টাইমটাই হোয়াটসঅ্যাপের কল ফ্রি, তো হোয়াটসঅ্যাপে কথা হয়। হতে হতে ও তো আমাকে বলতে পারে না যে তোমাকে ভালোবাসি। তো ও একটা মেয়ের আইডি খুলছে, মেয়ের আইডি দিয়ে আমাকে মেসেজ দিয়েছে, আমি তো পলাশের ফ্রেন্ড, ও তো তোমার কথা সব সময় বলে, ছেলেটা কিন্তু অনেক ভালো, ছেলেটার সাথে তুমি রিলেশন করতে পারো। তো বলে যে ও তো সাহস করে বলতে পারে না, আমার ফ্রেন্ড তাই আমাকে বলেছে, তাই তোমাকে বললাম। অনেক বড় বড় মেসেজ। তো যখন আমি ওকে বললাম তো বলে যে ও আমার ফ্রেন্ড, কেন কি বলেছে, কিন্তু ওইগুলো কিন্তু ও। তারপরে আস্তে আস্তে যখন হুট করে আমাদের রিলেশনটা হয়ে যায় এইভাবেই, এক্স্যাক্ট কোনো মানে টাইম বলবো না যে এইরকম। তো যখন ভালোবাসা দিবসের 7 দিন, তো আমাদের বাংলাদেশে এখন খুব আজকে টেডি ডে, আজকে রোজ ডে, এগুলো পালন করা হয়। তো ও আমাকে এক বক্স গিফট পাঠাইছে, ওর মধ্যে একটা টেডি আছে, ঘড়ি আছে, একটা ড্রেস আছে। তো বলতেছে যে সবাই তো ফ্রেন্ড, ভালোবাসার মানুষকে দেয়, তো আমি তো তুমি না ফ্রেন্ডকেই দিলাম। এটা ওটা বলতে বলতে আস্তে আস্তে ওর প্রতি আমার ভালোবাসাটা হয়ে যায় আর কি। এইভাবে রিলেশনে আমাদের তেমন একটা কোনো সমস্যা হয়নি। বিয়ে আস্তে আস্তে যখন রিলেশনটা আগিয়ে যাচ্ছে, তখন আমি বিয়ের জন্য প্রেশার দিই। তো ও বলে যে হ্যাঁ আমার সময় হলে বিয়ে করবো। সময়টা কবে হবে? ঠিক আছে তুমি করো না, অন্য জায়গায় আমি করে ফেলি। তাও করতে দিবে না, না আমাকেই বিয়ে করতে হবে, আমার সাথে রিলেশন। আচ্ছা ওকে তাহলে বাসায় বলো, বাসায়ও বলতে পারবে না। ওর আব্বু কিন্তু খুব ভালো একটা মানুষ, উনি বিদেশে থাকতো। তো ওখান থাকতেই বুঝে ফেলেছিল যে আমরা হয়তো বা রিলেশনে আছি। তো ওখান থাকতেই যখন বুঝে ফেলে, ছেলের কষ্ট মানে দূর করতে গিয়ে এইভাবে আমাদের বিয়েটা খুবই পারিবারিকভাবে হয়। বিয়ে যেদিন হয়েছে তার 5 দিনের মাথায় শুনি তার পা ভেঙে গেছে। পা প্লাস্টার করে 40 দিন আমার বাসায় ছিল, সে তার সেবা করেছি। বিয়ে হয়ে 1 সপ্তাহ পরে 40 দিন। প্রথম ঝাপটা এইভাবেই গিয়েছে, ঝড়, প্রথম বছরের ঝড় এইভাবে। তারপরে ওর একটা খুবই বড় অপারেশন হয়েছিল, মানে লাইফে একটা আমার মনে হয়েছিল যে হয়তোবা আমি ওকে হারিয়েই ফেলবো, এইরকম একটা বিষয় হয়ে গিয়েছিল। কি ধরনের সমস্যা হতো পলাশ? আমার পেট ব্যথা করতো অনেক রাতে, মানে একদম প্রচুর পরিমাণে ব্যথা। হ্যাঁ, আমার ওয়েট ছিল 64 কেজি, এখান থেকে আমার 33 কেজি ওয়েটে নামে আসে। 33 কেজি? জি, 33 কেজি ওয়েট। তো ঢাকাতে যাওয়ার পরে টেস্ট করার পরে বলতেছে যে ওর যে খাদ্যের যে একটা নাড়ি থাকে, সেটা আলসার হয়ে গেছে অনেকখানি। সেখান থেকে টিভি হতে পারে, সেখান থেকে ক্যান্সার হতে পারে, অনেক ধরনের প্রবলেম হতে পারে। ওই সময়টা মনে হচ্ছিল যে আমার মানে পুরো দুনিয়াটা মনে হচ্ছিল যে আমার মাথার উপরে এসে ভেঙে পড়লো। বিয়ে হয়েছে 6 মাস পরে আমার বাবা চলে গেছে। আমি যে একটা মেয়ে হয়ে যে আমার ফ্যামিলি থেকে হেল্প চাইবো আমার হাজব্যান্ডের জন্য, সেটা কোনো উপায় ছিল না। তখন আমি ভাবতাম যে বাসা থেকে কতই বা টাকা চাইবো, কিভাবে বাসাতে বলবো, অনেক টেনশন থাকতো, চিন্তা থাকতো। তো এরকম করতে করতে আমি বললাম যে তোমাকে যে ট্রিটমেন্টটা করাবো, কিভাবে করাবো। তখন আমার বিয়েতে আমাকে একটা চেন দিয়েছিল, আমার শ্বশুর বিদেশ থেকে পাঠিয়েছিল। তো আমি কাউকে না বলে চেনটা বিক্রি করে দিয়েছিলাম। তো যখন টিভি টেস্ট করা হলো, সেই রিপোর্টটা নেগেটিভ। তারপরে যখন ক্যান্সার টেস্ট করার ব্যাপারটা হলো, তখন আমি মানে খাওয়া দাওয়া একদম বন্ধ, যে ক্যান্সার টেস্টের পরে যদি রিপোর্ট পজিটিভ আসে তখন কি করব।
আমি জাস্ট চাইছিলাম যে ও ফিরে আসুক। আমি আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ তুমি শুধু ফিরিয়ে দাও। আমি যে মানুষটাকে 4 বছর ভালোবেসে বিয়ে করছি, আমি সব কিছু হারাইতে রাজি ছিলাম। আমি 12 দিন হসপিটালে সারা রাত জেগে থাকতাম, আর ওই যে বসে থাকতাম বেডের এক কোণাতে, আল্লাহর কাছে চাইতাম যে শুধু আল্লাহ যেন ফিরিয়ে দেয়। তার মানে শরীরের দিকে যে কেউ তাকালে ভয় পাবে, কারণ তার শরীরে তো চামড়া ছাড়া কিছুই ছিল না। একদিকে স্যালাইন যায়, একদিকে অপারেশনের, প্রত্যেকটা সিচুয়েশন আমার কাছে বছরের মতো, এক একটা দিন ঘন্টা বছরের মতো যাচ্ছিল। আর অপারেশনের দিনে যখন অপারেশন শেষ করে আমাকে দেখিয়েছে যে জিনিসটা কেটে ফেলেছে, ওটা দেখার পরে মনে হচ্ছিল ওর ওখান থেকে একটা অংশ চলে গিয়েছে। অপারেশনের পরে 4 দিন জ্ঞান ছিল না, 4 দিন পর ও জ্ঞান খুলে দুনিয়ার আলো দেখছে। তো যখন ও জ্ঞান ফেরার পরে ও আমাকে জিজ্ঞাসা করে যে আমার অপারেশন কি ভালো মতো হয়েছে, আমি তো কিছু জানি না কখন হয়েছে। তো আমি বললাম হ্যাঁ তোমার অপারেশন হয়েছে, তুমি এখন সুস্থ আছো, ওকে রিল্যাক্স এইভাবে রাখি। তারপরে যখন রিপোর্টটা আসে, মানে ক্যান্সার রিপোর্ট 6 দিনের মাথায় আসলো। আসার পরে আমি ডক্টর দেখাবো, তো উনি দেখার পরে যখন বললো যে ক্যান্সারের কোনো সম্ভাবনা নেই, মানে হয়নি, সে পর্যন্ত যায়নি, তখন আমার মানে আমি ওই টাইমে মানে পৃথিবীতে আমি একমাত্র খুশি ছিলাম যে আল্লাহ হয়তো আমার একটু হলেও হয়তো আমার দিকে দেখেছে। যখন ডক্টর বললো 7 দিন পরে যেহেতু সেলাইটা কাটা হবে, 7 দিন আপনাকে যেহেতু 7 দিন থাকার মতো হচ্ছে, থাকার মতো তো আমার অ্যাবিলিটি হচ্ছে না, এত টাকা খরচ হয়ে গিয়েছে, আবার যদি হসপিটালে 7 দিন থাকি মোটামুটি 1 লাখের ওপরে আমার খরচ চলে যাবে। তো কোথায় থাকবো? তারপর একটা বড় ভাইয়ের বাসায় আমাদেরকে বললো, ওনারাই বললো যে তোমাদের থাকা লাগবে, তোমরা এখানে এসো। তো ওখানে থাকলাম, থাকার পর 7 দিন পর ট্রিটমেন্ট শেষ হলো। তারপরে যখন ডক্টর বললো আমাদেরকে যে আবার 15 দিন পর আসতে হবে, তখন আমি বলছি আরে এইভাবে তো থাকা সম্ভব না, সেলাইটা কেটে ট্রেনের টিকিট কেটে চলে এসেছি নওগাঁতে। তো নওগাঁ থেকে যখন 15 দিন পর যাওয়ার কথা, ওই টাইমটায় আমার এত কষ্ট গিয়েছে, এত কষ্ট, আমি এসি বাসেরও টিকিট কাটতে পারিনি, আমি নন এসি বাসের টিকিট কেটে এইরকম গরমের মধ্যে এই রোগীকে নিয়ে পেটে বেল্ট বেঁধে, একদম বেল্ট বেঁধে বসিয়ে নিয়ে গিয়েছি। রাত 12টায় রওনা দিই, সকাল 7টায় কি 5টায় নামি হসপিটালে, ওখানে 2-3 ঘন্টা চেয়ারে বসে থাকি, ডক্টর আসলে দেখাই, আবার সন্ধ্যার মধ্যে শেষ করে আবার বাসের টিকিট কেটে আবার রাজশাহী ব্যাক করি এই অপারেশন করা মানুষটাকে নিয়ে। এইরকম করে মোটামুটি 7 মাস 8 মাস এইভাবে প্রত্যেক মাসে 2বারও যাওয়া লাগে, 1বারও যাওয়া লাগে। তো যখন আমার 6000 ফলোয়ার, তখন ওই রোগটা ধরা পড়ছে আর কি। তো এইরকম করতে করতে লাইফের একটা পার্ট, তো ও আমাকে সব সময় খুব শক্তভাবে ধরে থাকতো, আমাকে বলতো যে আমার যা হয়েছে হয়েছে, তোমাকে একটা কিছু করতেই হবে। তো আমি বলেছিলাম শোনো, তুমি একটা অসুখ থেকে ফিরে এসেছো, আমি আর ওই জায়গায় যেতে চাই না, যেটা বাদ। তখন আমার 6000 ফলোয়ার, তো ওইটা বাদ। তো বলছে কেন বাদ হবে, অবশ্যই আমরা করবো, অবশ্যই আমরা কিছু একটা করব, আমি তো সুস্থ, আমি তো ভালো আছি। ও কিন্তু তারপর শরীর কিন্তু ভালো না তেমন একটা। তখন ও একটা অফিসে জব করতো, ছুটি নিয়েছিলাম অপারেশনের কারণে। অপারেশন শেষ করে অফিসের সব কাজ আমি করতাম বাসায় বসে, সারা রাত কাজ করি, দিনের বেলা দেখাশোনা করি। আর এর পাশাপাশি যেহেতু সারাদিন আমি ফ্রি ওকে নিয়ে থাকি, ওর সাথে একটু ঘুরতে বের হই। তখন এই তো ঘুরতে বের হতে হতে ও বলে যে আমরা একটা ক্যামেরা কিনি চলো। আমি একটা কিস্তি তুলেছিলাম 50,000 টাকার কিস্তি তুলেছিলাম, আর কিছু জমানো টাকা ছিল, দিয়ে 70,000 টাকা দিয়ে একটা ক্যামেরা কিনলাম। তখন থেকে অসুস্থ মানুষকে নিয়ে শুরু হলো আমার জার্নি। এই যে ফুড ব্লগিং, হ্যাঁ, ফার্স্ট ফুড ব্লগিং কোনটা ক্লিক করলে? ফার্স্ট আমার হচ্ছে 10 টাকার ভর্তা খেয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সব বলো, আমি রাজশাহীর মানুষ, আমার প্রাণের শহর, সব বিখ্যাত হয়েছে আজকে। ওইটাই বেশি হচ্ছে ভাইরাল হয়েছে। আচ্ছা, 10 টাকার ভর্তা কোথায় এটা? এটা রাজশাহী ভার্সিটি। ওকে। সো এবং তারপরে তোমাদের ভিউয়ারশিপ বাড়তে থাকলো, ফলোয়ার বাড়তে থাকলো। সর্বোচ্চ 1 মাসে কত টাকা ইনকাম করছো ভিউয়ারশিপ থেকে এবং সেই সাথে ফুড প্রমোশন করে? প্রমোশন প্লাস হচ্ছে কন্টেন্ট দিয়ে মোটামুটি 2 লাখ। সর্বোচ্চ এর বেশি হবে? বেশিটা বলো, আমি জন্য কিছু জিজ্ঞেস করে নি। এটা অনেক ট্রান্সপারেন্ট, বলো বেশিটা কত? সর্বোচ্চ বলা যায় না, ইনকামের কথা বলা যায় না আর কি, এক্সাক্ট আসলে ধরা যায় না। 3 লাখ প্লাস বলা যায়, 3 প্লাস 3 হবে। এখন যখন ঢাকায় যাও, ওই যে বরকে জামাইকে তুমি ওই যে বললে দিয়ে বেল্ট দিয়ে বেঁধে বা নন এসিতে অনেক কষ্টের মধ্যে, গরমের মধ্যে, এখন কি তোমরা ফ্লাই করো নাকি? হ্যাঁ, অনেক সময়। হ্যাঁ, এমন হয়েছে একদিনে 2বার ফ্লাই করি, মানে একদিনে গিয়েছি সকাল 9টায়, ব্যাক করছি 5টায়।
তিনটা পরিচয় তাহলে পলাশ তোমার জন্য। একটা হচ্ছে প্রেমিকা বর্ণা, বউ। বউ বর্ণা, আর একটা হচ্ছে সেলিব্রিটি বর্ণা। জি। এমন যত্ন করে কোনো বউ যে কাউকে ভালোবাসতে পারে, তার বড় একটা এক্সাম্পল এই মেয়ে। জি, আমি এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে বন্যার মতো একটা মানুষ পাইছি। বন্যাকে আমি অনেক ভালোবাসি। আমি চাই বন্যা আমার জীবন যতদিন আছে ওকে আমি সবসময় পাশে চাই। তবে ওর থেকে আমি অনেক কিছু পেয়েছি। আমি ওর অসুস্থের মধ্যে যেই চেন বিক্রি করে দিয়েছিলাম, সে এখন সুস্থ হয়ে ভালোভাবে আমাকে ওই চেন গিফট করছে। তো ও আমার দিনগুলো ফিরিয়ে নিয়ে আসছে। প্রচুর ট্যুরে যাই আমরা, প্রচুর, মাসের মধ্যে 2বারও হয়ে যায়। প্রচুর ট্যুরে যাই, প্রচুর এনজয় করি। লাইফটা এখন আমি খুব ভালো, মানে খুব লাইফটা ভালো। কেমন পলাশ? সুন্দর। লাইফ ইজ বিউটিফুল। সুন্দর। কেমন সুন্দর? অনেক সুন্দর। বর্ণা, লাইফ ইজ বিউটিফুল। বিউটিফুল, লাইফ ইজ রিয়েলি লাইফ ইজ বিউটিফুল। এই যে, এবং সেজন্য আমরা বলতেছিলাম এখন যখন হতাশার কল্প আসতেছে, প্লিজ আপনারা থেমে যাবেন না, ওই শূন্য থেকে শুরু করুন। কারণ ধ্বংসস্তু করবো দাঁড়ায় থেকে যে বিজয় ঘোষণা করে, সেই তো প্রকৃত বীর। এই হচ্ছে সেই প্রকৃত বীর। কি চমৎকার আনন্দময় মুখ, এবং এই মুখ যেন এরকম ভালোবাসায় সারা জীবন ভরে থাকে। পলাশ এবং বর্ণা, বর্ণা যে ফুড লাভার, রাইট? বর্ণা ফুড লাভার, এটা আরো গ্ল্যামারাস হোক, আর উত্তরোত্তর বৃদ্ধি পাক তাদের সফলতা। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। অফকোর্স দোয়া থাকলো, এবং অনেক ভালোবাসা তাদের সবার জন্য। আরেক দফা আমি কৃতজ্ঞতা জানাতে চাই অফকোর্স দ্য হোটেল ওয়ারিসন, ভালো ভালো সার্ভিস যারা দিচ্ছে বিভিন্ন সেক্টরে, তাদের কাছে গিয়ে সেখান থেকে আমি এই প্রোগ্রাম শুট করব, এবং আমার মতো করে তাদেরকে প্রমোশন করার, পেট্রোনাইজ করার চেষ্টা করব। বিভিন্ন প্রান্ত থেকে যদি একটা ডাক আসে, ডেফিনেটলি আই গ্যারান্টি ইউ আমি এদের সামনে সেখানে পৌঁছে যাবো, সে ভালো কাজে সারথি হওয়ার জন্য। সবাই ভালো থাকুন, আর জীবনটাকে অনেক বড় করে বাঁচুন।